Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমি কোনো পার্টিকুলার টপিক অর্থাৎ রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিং বা ট্রান্সলেশনের ক্লাস করাবো না। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 2024 মেন্স পরীক্ষা যেহেতু একদম দোরগোড়ায়, তোমরা আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কোয়েশ্চেন্স করছো বিভিন্ন কমেন্টে, এবং সেখানে তোমাদের বিভিন্ন প্রশ্ন আছে যেটা দেখে আমার মনে হয়েছে তোমাদের কিন্তু শেষ মুহূর্তেও কিছু ডাউটস রয়ে গেছে। ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন টপিক নিয়ে কিভাবে লিখতে হবে বা কোথায় কোথায় কিভাবে প্রিকশন নিতে হবে, কোনটা করবে কোনটা করবে না, এরকম বেশ কিছু তোমাদের কিন্তু প্রশ্ন এখনো মনের মধ্যে রয়েছে। তাই মনে হয়েছে যে তোমাদের যদি একটা ভিডিও করে সমস্ত প্রশ্নের উত্তর যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব, তোমাদের যেটুকু ডাউট এখনো রয়েছে সেটা তোমাদের পরীক্ষার আগে অবশ্যই সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে তোমাদের পরীক্ষায় কোনো প্রবলেম না হয় এবং তোমাদের কোনো কনফিউশন না থাকে, তোমরা যথেষ্ট ক্ল্যারিটির সঙ্গে পরীক্ষা দিতে পারো। এবং আশা করব তোমাদের পরীক্ষায় ডেফিনেটলি এই পয়েন্টসগুলো হেল্প করবে। তাহলে আজকে আমরা ক্লাসে পিএসসি ক্লার্কশিপ যে মেন্স পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতে লাস্ট মোমেন্টে তোমার কি কি ডাউটস রয়েছে বা কোনটা করবে কোনটা করবে না, এবং এই যে আর মাত্র কদিন হাতে রয়েছে, আজকে 22 এবং তোমাদের পরীক্ষা 28 ধরো। সো 28 পরীক্ষা, সেদিন তো পড়াশোনা হচ্ছে না। সো 27, এই যে 22 থেকে 27 পর্যন্ত তোমাদের সময়টা রয়েছে পরীক্ষার আগে, এটা খুবই ভাইটাল একটা সময়, খুবই ইম্পর্টেন্ট একটা টাইম। এই সময়ে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, এই যে তোমাদের 22 থেকে 27 একটা টাইম পিরিয়ড আছে, তোমরা এই সময়টা কিভাবে প্রিপারেশন নেবে পরীক্ষাতে যাতে সব থেকে ভালো স্কোর করতে পারো। এতদিন তো তোমরা সবাই পড়াশোনা করেছো, বাট পরীক্ষার এক সপ্তাহ আগের যে সময়টা সেটা প্রচন্ড ক্রুশিয়াল একটা টাইম হয়। সেই সময়টা কিভাবে তোমরা কাজে লাগাবে, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে, এবং ওভারঅল পরীক্ষাতে কি কি আমরা করব করব না, কোন বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা হলে আমরা ঢুকবো, পরীক্ষা দেব, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করব অবশ্যই ক্লাসটি তোমাদের কাছে হেল্পফুল হবে, তোমাদের যেটা ডাউটস ছিল সেগুলো ক্লিয়ার হবে। তারপরে যদি কিছু ডাউটস থেকে যায় সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমেই রিপোর্ট রাইটিং নিয়ে আমরা কথা বলবো। দেখো, রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ, এবং রিপোর্ট রাইটিং এ তোমরা বেশ কিছু প্রশ্ন আমাকে যেটা করছো তার মধ্যে প্রথমেই হচ্ছে যে ডেট অ্যান্ড টাইম লিখবো কিনা, ঠিক আছে, ডেট অ্যান্ড প্লেস লিখবো কিনা। ওকে, এটা তোমরা বারবার করে আমাকে বলছো ডেট অ্যান্ড প্লেস লিখবো কিনা। আচ্ছা, দেখো, তোমাদের দু রকম রিপোর্ট রাইটিং আসার সম্ভাবনা আছে। একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। দেখবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সে ওরা কিন্তু মেনশন করেছে যে সাপোজ ইউ আর এ নিউজ পেপার রিপোর্টার, সো রাইট আ রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট। আর একটা বলছে ড্রাফট রিপোর্ট। এখানে কিন্তু নিউজ পেপার রিপোর্ট উল্লেখ করা নেই। তো দু রকম রিপোর্ট আছে, একটা নিউজ পেপার রিপোর্ট, একটা ড্রাফটের রিপোর্ট। এবার এই যে ড্রাফটের রিপোর্ট, এটাকে আমরা ধরে নিতে পারি এটা এডিটোরিয়াল হতে পারে, আমরা ধরে নিতে পারি এটা এডিটোরিয়াল রিপোর্ট হতে পারে, ঠিক আছে। আর নিউজপেপার রিপোর্ট তো আমরা জানি কোনো একটা ইনসিডেন্ট থাকবে, কোনো পার্টিকুলার ঘটনা থাকবে, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলতে পারি যে নিউজপেপার রিপোর্ট হচ্ছে। এবার দেখো, কোন রিপোর্টে আমরা ডেট অ্যান্ড প্লেস লিখবো, কোন রিপোর্টে লিখবো না। এখন নিউজপেপার রিপোর্টে ডেফিনেটলি আমাকে ডেট অ্যান্ড প্লেস যেটা সেটা মেনশন করতে হবে। যদি আমরা এখানে ডিফারেন্স করার চেষ্টা করি যে নিউজপেপার রিপোর্টের কি কি থাকছে আর এডিটোরিয়াল রিপোর্টে কি কি থাকছে, তাহলে দেখো একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কিন্তু প্রশ্নে কোথাও বলা থাকে না যে এটা এডিটোরিয়াল রিপোর্ট, রাইট অ্যান্ড এডিটোরিয়াল রিপোর্ট, কোথাও কিন্তু বলা থাকে না। আমরা টপিকটা দেখে বুঝতে পারি যে হয়তো এটা এডিটোরিয়াল হতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো বিষয় মাথায় রাখতে হবে। যদি সেটা নিউজ পেপার রিপোর্ট হচ্ছে, ধরো একটা ফায়ার অ্যাক্সিডেন্ট দিয়েছে বা কোনো প্লেন ক্র্যাশ দিয়েছে বা স্ট্যাম্পিডের ঘটনা দিয়েছে, সেক্ষেত্রে সেটা নিউজ পেপার রিপোর্ট হচ্ছে একটা ইনসিডেন্ট পার্টিকুলার, সেখানে অবশ্যই ডেট এবং প্লেস আমরা মেনশন করব। আর যদি সেটা এডিটোরিয়াল রিপোর্ট হয় তাহলে সেখানে ডেট অ্যান্ড প্লেস মেনশন করার দরকার নেই, ডেট অ্যান্ড প্লেসটা মেনশন করার দরকার নেই। ওকে, এবার দেখো,
নিউজ পেপার রিপোর্ট যেটা রয়েছে সেখানে ডেট অ্যান্ড প্লেস যেটা রয়েছে সেটা তোমাদের প্রথমেই দেখবে বলা থাকে এক্স ওয়াই জেড মেনশন করতে। প্রশ্ন যদি বলা নাও থাকে তবু আমরা এক্স ওয়াই জেড লিখবো। এক্স ওয়াই জেড লিখবো নেম এবং প্লেসের পরিবর্তে। নেম এবং প্লেসের পরিবর্তে এক্স ওয়াই জেড আমরা লিখবো। ওকে, যেমন ধরো প্রথমে যখন আমরা প্লেস লিখি কোথায় ঘটনাটা ঘটেছে এক্স ওয়াই জেড কমা তারপরে সেই ডেটটা দেওয়া হলো দিয়ে আমরা রিপোর্টটা লিখছি। ঠিক আছে, এক্স ওয়াই জেড এরিয়া তারপর ডেট তারপর রিপোর্টটা লেখা হচ্ছে। সো পুরো রিপোর্টে কোথাওই কিন্তু আমরা কোনো জায়গার নাম মানুষের নাম উল্লেখ করব না, আমরা এক্স ওয়াই জেড দিয়ে বিষয়গুলোকে রেপ্রেজেন্ট করব। এখন দেখা গেল যে তোমাকে এরকম একটা রিপোর্ট লিখতে বললো যে ধরো বলছে সুন্দরবনে একটা অ্যাটাক হয়েছে, টাইগার অ্যাটাক হয়েছে সুন্দরবনে, টাইগার অ্যাটাক ইন সুন্দরবন। এখন যখন তোমাকে এখানে জায়গার নামটা বলে দিল তখন কিন্তু এক্স ওয়াই জেড লেখার দরকার নেই, কারণ তোমাকে জায়গার নাম বলে দিয়েছে সুন্দরবনে ঘটনাটা ঘটেছে। তো তুমি তো সেখানে লুকোনোর কিছু নেই। বাট সেক্ষেত্রে নাম যখন আমরা লিখব তখন আমরা এক্স ওয়াই জেড লিখবো, কারণ নামের জন্য কিছু বলেনি। ধরো কোনো মানুষের নাম লিখছো, ঠিক আছে, নেম অফ এ পার্সন, মানুষের নাম লিখছো, তখন আমরা এক্স ওয়াই জেড লিখছি। কিন্তু প্লেসের নাম যেহেতু বলে দিয়েছে তাই তখন আমরা এক্স ওয়াই জেড লিখবো না, আমরা সুন্দরবনটাই লিখবো। বোঝা গেছে? তাহলে দেখো আমরা কিন্তু ডেট অ্যান্ড প্লেস নিউজ পেপার রিপোর্টে অবশ্যই মেনশন করব, এবং সেটা কি মেনশন করব, এক্স ওয়াই জেড মেনশন করব, নামের বদলে কোনো জায়গার নাম মানুষের নামের বদলে, এবং আমরা অবশ্যই সেখানে ডেট আর প্লেস দিয়ে রিপোর্ট রাইটিংটা লিখব। কিন্তু যদি রিপোর্টে প্রশ্নে তোমাকে বলে দেয় যে সুন্দরবনের একটি ঘটনা বা গোসাবাতে ঘটা একটি ঘটনা, বা যদি বলে দেয় হিমাচল প্রদেশে সেখানে হচ্ছে ল্যান্ডস্লাইডস হয়েছে, বা বলে দিল যে নর্থ বেঙ্গলে সেখানে ল্যান্ডস্লাইডস হচ্ছে, বা বললো কলকাতায় ওয়াটার লগিং সিচুয়েশন, তখন কিন্তু দেখো জায়গার নাম যেহেতু ওনারাই মেনশন করে দিচ্ছে সুতরাং তুমি জায়গার নামটা এক্স ওয়াই জেড তে লিখবে না, বাট কোনো মানুষের নাম, যেমন ধরো কোন একজন পার্সন কথা বলছে বা একজন সিনিয়র অফিসিয়াল কথা বলছেন বা কোনো একজন এনভায়রনমেন্টালিস্ট কথা বলছে, তখন কিন্তু আমরা অবশ্যই নামগুলো এক্স ওয়াই জেড দিয়ে লিখবো। বা ধরো কোনো একটা ক্যাম্পেইন হচ্ছে, ধরো চিফ গেস্ট কেউ একজন এসেছে, বিশিষ্ট অতিথি কারা কারা এসেছে, সেগুলো অবশ্যই আমরা এক্স ওয়াই জেড দিয়ে লিখবো। বা ধরো কোনো মিনিস্টার তিনি কম্পেনসেশন অ্যানাউন্স করলেন কোনো দুর্ঘটনার ক্ষেত্রে, রিপোর্টের ক্ষেত্রে, তখন অবশ্যই মিনিস্টার নামের বদলে আমরা এক্স ওয়াই জেড লিখবো। ওকে, এবারে দেখো যদি আমাদের রিপোর্টটা এডিটোরিয়াল হয় তাহলে ডেট অ্যান্ড প্লেস লেখার দরকার নেই। হ্যাভিং সেড দ্যাট, এটা বলার পর আমি বলছি যেহেতু প্রশ্নে কোথাও এডিটোরিয়াল রিপোর্ট কথাটা লেখা থাকে না, তাই যদি কেউ ডেট অ্যান্ড প্লেস লেখে তাহলে কিন্তু সেটা ঠিক হবে, ভুল করার কোনো প্রশ্ন নেই। সেটা কিন্তু কোথাও পিএসসি বলে দেয়নি পরিষ্কারভাবে এটা একটা এডিটোরিয়াল রিপোর্ট, তুমি ডেট অ্যান্ড প্লেস লিখতে পারবে না। যদি কেউ লিখেও আসে তাহলেও সেটা কিন্তু ভুল হবে না, যদি কেউ লিখেও আসে তাহলেও সেটা ভুল হবে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমরা বলছিলাম যে ডেট কি হবে, ডেট কোনটা বসাবো, ডেট নিয়েও তোমাদের প্রচুর কনফিউশন আছে, আমি বলি। দেখো ডেট নিয়ে কয়েকটা পার্টিকুলার বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। হিন্সে হিন্সে মেনশন আছে ডেট, ঠিক আছে, হিন্সে ডেটটা কিন্তু মেনশনড আছে। ওকে, ডেট ইজ মেনশনড। ওকে, তাহলে আমরা সেই ডেটটাই ইউজ করব। ওকে, ইউজ দ্যাট ডেট, সেই ডেটটাই ইউজ করব। হিন্সে যে ডেট দেওয়া আছে সেই ডেটটাই ইউজ করব। আমরা ধরো হিন্সে বলা আছে যে ঘটনাটা ঘটেছে 30th ডিসেম্বর। আমি বলছি সাপোজ একটা ঘটনা 30 ডিসেম্বর ঘটেছে। সো তুমি যখন লিখছো যে এক্স ওয়াই জেড এবং তারপরে তুমি এক্ষেত্রে 31st ডিসেম্বর লিখতে পারো, কারণ খবরটা তার পরের দিন বেরোচ্ছে, এবং ভেতরে লেখার সময় লিখলে যে ইয়েস্টারডে ঘটনাটা ঘটেছে, ইয়েস্টারডে ঘটেছে, কিংবা অন 30th ডিসেম্বর লিখতে পারো। হয়েছে, এটা একটা বিষয়। আবার দেখা গেল হিন্সে হিন্সে ওল্ড ডেট মেনশন করেছে, ওল্ড ডেট মেনশন করা হয়েছে, ওল্ড কোনো ডেট,
ধরো বলা হলো যে সেটা ধরো বলা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে আহ, অগাস্ট মাসে, ধরো বললাম যে ঘটনাটা ঘটেছে 20th অগস্ট। ওকে, আর তুমি পরীক্ষা দিচ্ছ কিন্তু 28th অগস্ট, 28 ডিসেম্বর। সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই যে জায়গার নাম লিখে আমরা দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে আমরা এই 20th অগস্ট যেটা লেখা আছে হিন্টসে, আমরা এখানে 21st অগস্ট লিখতে পারি। হয়েছে। এবং ভেতরে আমরা এখানে অবশ্যই 20th অগস্ট লিখব, কিংবা ইয়েস্টারডে ঘটনাটা ঘটেছে লিখব। এটা একটা করতে পারি। 2 নাম্বার কেস হতে পারে আমরা এখানে এক্স ওয়াই জেড লিখলাম এবং আমাদের যে 20th ডিসেম্বর পরীক্ষা হচ্ছে সেই ডেটটা মেনশন করলাম, 20th ডিসেম্বর পরীক্ষা সেইটা মেনশন করলাম, করে ভেতরে লিখলাম যে 20th অগস্ট ঘটনাটা ঘটেছিল। আমরা কিন্তু পরীক্ষার ডেটটা লিখতে পারি প্রথমে, লিখে ভেতরে 20th অগস্ট যেটা হিন্টসে দেওয়া আছে সেটা উল্লেখ করতে পারি। কিংবা আমরা যেহেতু 20th অগস্ট ঘটনাটা ঘটেছে হিন্টসে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা রিপোর্টটা তার পরের দিন ছাপতে পারি, তাই 21st অগস্ট লিখেও 20th অগস্ট কিংবা ইয়েস্টারডে লিখেও রিপোর্টটা লেখা যেতে পারে, যদি এটা ডেট মেনশন করে দেয়, যদি হিন্টসে ডেট মেনশন করে। কিন্তু পরবর্তী কেস হচ্ছে যদি ডেট ইজ নট মেনশনড, ডেট ইজ নট মেনশনড ইন দি হিন্টস, যদি হিন্টসের ডেট মেনশন না থাকে তখন আমরা কি করব, তখন এক্স ওয়াই জেড লিখব, লিখে এক্সাম ডেটটা লিখব, এক্সাম ডেটটাই আমরা এখানে উল্লেখ করব। এবং ভেতরে অবশ্যই আমরা সেই ডেটটা লিখতে পারি, কিংবা ইয়েস্টারডে লিখতে পারি, ঠিক আছে, কিংবা পার্টিকুলার কোনো ডেট লিখতে পারি, এই রকম ব্যাপার। হয়েছে। তাহলে আমরা যদি ডেট মেনশন না থাকে তাহলে এক্সাম ডেটটাই লিখব, ঠিক আছে, বা ঘটনাটা লেখার সময় লিখবো কি আগের দিন ঘটেছে বা কোনো পার্টিকুলার ডেটে ঘটেছিল সেটাও আমরা মেনশন করতে পারি, যদি ডেট মেনশন না থাকে হিন্টসে। আর একটা কেস হয়, দেখো এখানে ডেট দেওয়া নেই, ডেট ইজ নট মেনশনড হিন্টসে, তোমাকে বলেছে এটা কাল্পনিক ঘটনা লিখতে, তুমি কি করতে পারো, তুমি অবশ্যই এক্সাম ডেটটা লিখবে, এক্সাম ডেটটা লিখবে এবং ভেতরে তুমি বলতে পারো যে টুডে ঘটনাটা ঘটেছে, টুডে ঘটনাটা ঘটেছে, তুমি কিন্তু সেভাবেও লিখতে পারো। এক্সাম ডেটটা লিখলে এবং ভেতরে ইয়েস্টারডে বা পার্টিকুলার কোনো ডেট না লিখে তুমি টুডে বলেও রিপোর্টটা লিখতে পারো। সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারো, ধরো বলে সকালবেলা ঘটনাটা ঘটেছিল পাস্ট টেন্সে হলো, কিংবা কিন্তু বলার সময় যখন বলছো যে তদন্ত এখনো চলছে, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে, ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। যদি আজকে ঘটনাটা ঘটছে এবং আজকে তুমি রিপোর্ট লিখছো, সুতরাং তুমি কিন্তু টুডে মেনশন করতে পারো কি আজকে সকাল 6টার সময় ঘটনাটা ঘটেছিল, আজকে দুপুরবেলা ঘটনাটা ঘটেছিল, এটা লেখা যেতে পারে পাস্ট টেন্সে। আবার আহ, এই ব্যক্তি দেখা করতে গেছে, তিনি কথা বলেছেন, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে, সেক্ষেত্রে পাস্ট এবং প্রেজেন্ট কিন্তু কম্বাইন করে লেখা যেতে পারে, ঠিক আছে। বা এটার কারণগুলো এখনো জানা যায়নি, এটার কারণগুলো এখনো জানা যায়নি, এটাও কিন্তু প্রেজেন্টে হচ্ছে, পাস্টে হচ্ছে না। সুতরাং যদি তুমি টুডে দিয়ে রিপোর্টটা লিখবে তাহলে কিন্তু সেখানে পাস্ট এবং প্রেজেন্ট, পাস্ট এবং প্রেজেন্ট দুটো টেন্সই তুমি উল্লেখ করতে পারো, দুটো টেন্সই তুমি উল্লেখ করতে পারো। ওকে। ডেট নিয়ে আরেকটা আমার কাছে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যদি ধরুন কোনো পার্টিকুলার কোনো ঘটনা বললো, পার্টিকুলার ইনসিডেন্ট, তখন ডেটটা কি বসাবো। এখন দেখো পার্টিকুলার ইনসিডেন্ট, সব ইনসিডেন্টে তো ডেট মনে রাখা সম্ভব না, যদি বলা হয় যে এনভায়রনমেন্ট ডে, ঠিক আছে, যদি বলা হয় এনভায়রনমেন্ট ডে, তো সেটা আমরা জানি কবে হচ্ছে, 5th জুন হচ্ছে। যদি বলা হয় যে যোগা ডে, ঠিক আছে, তো সেটাও আমরা জানি পার্টিকুলার ডে। যদি বলা হয়ে থাকে যে টিচার্স ডে সেলিব্রেট হলো, টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে, আমরা সেটাও জানি পার্টিকুলার ডে, উই অল নো দ্যাট, ঠিক আছে। যদি বলা হলো যে ইন্ডিপেন্ডেন্স ডে কবে হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ডে, সেটাও আমরা সবাই জানি, সেই ডেটা লিখতে হবে। যদি বলা হলো কন্যাশ্রী দিবস, কন্যাশ্রী দিবস হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আগের দিন 14th অগস্ট,
তাহলে আমরা সেটাও জানি, সেটা লিখতে হবে। যদি আমরা সেই পার্টিকুলার ইনসিডেন্টের ডেটটা জানি তাহলে আমরা সেটা মেনশন করব যে এই ডেটে ঘটনাটা ঘটেছিল। কিন্তু যদি আমরা না জানি, যেমন ধরো প্লেন ক্র্যাশ ইন আহমেদাবাদ। এখন আহমেদাবাদে প্লেন ক্র্যাশটা কবে হয়েছিল ডেটটা কিন্তু আমরা জানি না, তাই না? আমাদের অত খেয়াল নেই। হয়তো তুমি মান্থ জানো যে এই মাসে ঘটনাটা ঘটেছিল, তো তখন তুমি সেই মাসটা উল্লেখ করতে পারো। সেই মাসেই কোনো একটা পার্টিকুলার ডেট না দিয়ে একটা অ্যাপ্রক্সিমেট ডেট তুমি উল্লেখ করলে। পার্টিকুলার ডেট কিন্তু কেউ চেক করবে না যে সত্যি সেই ডেটেই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল কিনা, এটা কোনো এক্সামিনার চেক করবে না। সো একটা ফরম্যাট তোমার কাছ থেকে চাওয়া হবে, যে ফরম্যাট সম্পর্কে তুমি জানো কিনা, কোথায় কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়। পার্টিকুলার কোনো ডেট কেউ চেক করবে না যে সত্যি এই ডেটে ওই ঘটনাটা ঘটেছিল কিনা। কুম্ভ মেলায় কবে আগুন লেগেছিল ওই ডেটটা কেউ মনে করে বসে থাকবে না, বা বিলাসপুর ট্রেন অ্যাক্সিডেন্ট কবে হলো ওটাও কেউ মনে করে বসে থাকবে না। তোমাকে একটা ইমাজিনারি ডেট লিখে তুমি সেটা করতে পারো। কিংবা যদি তোমার জানা থাকে যে হ্যাঁ এই দিনকে ঘটনাটা ঘটেছিল বা এর কাছাকাছি ডেটে ঘটেছিল, সেটা উল্লেখ করতে পারো। সো ডেট নিয়ে আমার মনে হয় না খুব বেশি তোমাদের কনফিউজড হওয়ার দরকার আছে। একটা ফরম্যাটে ডেট লিখতে হয়, আমরা সেই রকম ভাবেই ফরম্যাটে ডেটটা লিখবো। ঠিক আছে? আচ্ছা, রিপোর্ট নিয়ে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বাই এ স্টাফ রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্ট, ঠিক আছে, বা পার্টিকুলার কোনো মানুষ, পার্টিকুলার পার্সন, হয়েছে? রিটেন বাই, কার দ্বারা রিপোর্টটা লেখা হচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকে। অবশ্যই স্টাফ রিপোর্টার কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্ট, যেটা নিউজ পেপার রিপোর্ট আছে, ঠিক আছে, সেটা আমরা অবশ্যই পার্টিকুলার রিপোর্টের ক্ষেত্রে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, যা যা আছে রিপোর্ট, আমরা সেগুলো স্টাফ রিপোর্টার দ্বারা লিখবো, বাই স্টাফ রিপোর্টার, রিটেন বাই স্টাফ রিপোর্টার। এখন দেখো কোনো একটা পার্টিকুলার টপিক আছে পার্টিকুলার টপিক, যেমন ধরো বলা হচ্ছে যে র্যাগিং এর ঘটনা, র্যাগিং, ঠিক আছে, র্যাগিং প্রবলেম অফ র্যাগিং ইন কলকাতা, ঠিক আছে, এই রকম যদি কোনো ঘটনা থাকে তখন সেটা আমরা একটা স্পেশাল করেসপন্ডেন্ট লিখতে পারি, বাই স্পেশাল করেসপন্ডেন্ট। বোঝা গেছে? বাই স্পেশাল করেসপন্ডেন্ট। ধরো দেখা গেল কোনো একটা র্যাগিং এর ঘটনায় কোনো ছাত্রের মৃত্যু হয়েছে, খুবই মর্মান্তিক একটা ঘটনা, এবং সেটাকে কভার করে একটা রিপোর্ট রাইটিং এসছে, তখন সেটা নিউজ পেপার রিপোর্ট হচ্ছে, বাই স্টাফ রিপোর্টার লিখবে। কিন্তু যদি একটা ওভারঅল ভিউ চাওয়া হয়, ওভারঅল ভিউ বা ওভারঅল টপিক বলা হলো যে র্যাগিং নিয়ে লিখতে বলা হয়েছে, বা সুসাইড অ্যামাং ইয়াং জেনারেশনস, তখন কিন্তু আমরা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট লিখতে পারি, কারণ এটা পার্টিকুলার ইনসিডেন্ট নয়, এটা একটা পার্টিকুলার টপিক ওভারঅল আলোচনা করতে বলা হয়েছে। ওকে? কিন্তু যদি কেউ বাই স্টাফ রিপোর্টার লিখে দেয় সেটা ক্ষেত্রে ভুল হওয়ার কথা নয়, কারণ এই নিয়মগুলো কোথাওই ক্লার্কশিপে পরীক্ষার আগে বা পিএসসি কিন্তু পরিষ্কার করে বলেনি। আমরা সবাই এটা অ্যাসিউম করছি এরকম হতে পারে বলে। সো সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের যে পরীক্ষার লেভেলটা সেটা কিন্তু ক্লার্কশিপ লেভেল, এবং সেক্ষেত্রে তোমাদের নাম্বার মাত্র 15 মার্কস আছে। তাই তোমাদের লেভেলটা কিন্তু ওখানে বলা আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। তোমাদের যে পরীক্ষার সময় যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেখানে কিন্তু বলা আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে। সুতরাং সেই মাধ্যমিক পরীক্ষাতে স্পেশাল করেসপন্ডেন্টের রিপোর্ট বা সেই পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা এগুলো কিন্তু খুব বেশি থাকে না, সেই লেভেলটা যদি আমরা আলোচনা করি। সুতরাং খুব বেশি কঠিন প্রশ্ন দেওয়ার কথা নয়, বা খুব বেশি একটা আউট অফ দ্য বক্স গিয়ে কোনো টপিক দেওয়ার কথা নয়, এটা তোমরা মাথায় রাখবে, তোমাদের প্যানিক করার কোনো কারণ নেই। ওকে? আচ্ছা, যদি কোনো পার্টিকুলার পার্সন দ্বারা লেখা হয়, যেমন ধরো বলা হলো কি সাপোজ ইউ আর দি ক্লাব প্রেসিডেন্ট এবং তুমি তোমাদের ক্লাবে একটা ঘটনা ঘটলো, বা তোমাদের ক্লাবে কোনো প্রোগ্রাম আয়োজন করলে তুমি, বা কোনো একটা অরফানেজে গেছিলে বা ওল্ড এজ হোমে গেছিলে, সেটা নিয়ে রিপোর্ট রাইটিং, তখন সেখানে কি করতে হবে, লিখতে হবে বাই এক্স বা ওয়াই বা জেড লিখলে, এবং তারপরে তোমার ডেজিগনেশন দিতে হবে দি প্রেসিডেন্ট, যে লিখছে তার ডেজিগনেশন দিতে হবে প্রেসিডেন্ট, এবং তারপরে ক্লাবের নাম এবিসি ক্লাব। এইভাবে তোমাকে রিপোর্টটা লিখতে হবে। যদি কোনো পার্টিকুলার পার্সন রিপোর্টটা লিখে থাকে তাহলে সেই পার্টিকুলার পার্সনের নাম, যেটা অবশ্যই এক্স ওয়াই জেড হবে, তারপর সে তার পরিচয়টা কি, তার ডেজিগনেশনটা কি, সে ধরো ইকো ক্লাবের প্রেসিডেন্ট,
ঠিক আছে, সেটা লিখতে হবে, ডেজিগনেশনটা কি, এবং তারপরে ক্লাবের নামটা লিখতে হবে, এবিসি ক্লাব অফ দি কলেজ বা এবিসি কলেজের প্রেসিডেন্ট, ঠিক আছে, ইকো ক্লাব বা কালচারাল কমিটি তার প্রেসিডেন্ট, এরকম যা কিছু তোমাকে একটা লিখতে হবে, তার যে রিপোর্টটা হবে সেটা বেসিসে তার ডেজিগনেশনটা কি। ঠিক আছে, সো আমরা দেখো রিটেন বাই আর স্টাফ রিপোর্টার কখন লিখবো, স্পেশাল করেসপন্ডেন্ট কখন লিখবো, আর পার্টিকুলার পার্সনের নাম কখন লিখবো, সেগুলো আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে। আচ্ছা, এবারে দেখো তোমাদের আরো একটা বিষয় রয়েছে যে রিপোর্ট রাইটিং এ তোমরা যে টাইটেলটা লিখবে সেই টাইটেলটা কত বড় হবে বা টাইটেলের তলায় আন্ডারলাইন করবে কিনা, এই সমস্ত রয়েছে। আন্ডারলাইন করা দরকার নেই, ঠিক আছে, এবং তুমি সেক্ষেত্রে যে ফার্স্ট লেটারগুলো ফার্স্ট লেটারগুলো ঠিক আছে ক্যাপিটালে লিখবে, ওকে, ক্যাপসে লিখবে, ফার্স্ট লেটারগুলো ক্যাপসে লিখবে, বোঝা গেছে, বড় হাতের লিখবে, নয়তো পুরোটাই তুমি ক্যাপিটাল লেটার লিখতে পারো, পুরোটাই তুমি ক্যাপিটাল লেটারে লিখতে পারো, বুঝতে পারছো, পুরো যে টোটাল তোমার টাইটেলটা আছে সেটা ক্যাপিটালে লিখতে পারো, যে কোনো ভাবে ইচ্ছে তুমি প্রত্যেকটা লেটারে প্রথম যে প্রত্যেকটা শব্দের যে ফার্স্ট লেটারগুলো সেটা তুমি ক্যাপিটালে লিখতে পারো, কিংবা টোটাল টাইটেলটা তুমি ক্যাপিটাল লেটারে লিখতে পারো, আন্ডারলাইন করার প্রয়োজন নেই। আচ্ছা, রিপোর্ট রাইটিং এ চেষ্টা করবে 2 থেকে 3টে প্যারাগ্রাফ করার ডেফিনেটলি চেষ্টা করবে, এবং রিপোর্ট রাইটিং এ তোমরা অবশ্যই আহ, 2-3টে যখন প্যারাগ্রাফ করছো তো প্রত্যেকটা প্যারাগ্রাফে এক একটা করে বিষয় আসবে এবং সেটা পরিষ্কার যাতে বোঝানো যায় যে কোন প্যারাগ্রাফে কি বিষয় তুমি লিখছো। আচ্ছা, ওয়ার্ড লিমিটটা আমি বলবো 100 থেকে 120 ম্যাক্সিমাম ওয়ার্ডস এর মধ্যে হবে, তার বেশি সময় কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে, এটা তোমরা মেনশন করবে। আর তোমাদের যে টপিকই দিক না কেন তোমাদের যে টপিকই দিক না কেন তোমরা অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং অফ টপিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, টপিকটা ভালো করে বুঝবে, আন্ডারস্ট্যান্ডিং অফ টপিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তোমার টপিকটা ভালো করে বুঝবে এবং সেই মতো লিখবে, আউট অফ টপিক বা অনেক কঠিন করে কিছু লেখা বা খুব ইউনিক কিছু লেখার চেষ্টা করবে না, যেটা অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে বা সেরকম ভাবে হয় সেটাই লিখবে, আউট অফ দ্য বক্স গিয়ে সবার থেকে আলাদা কিছু লেখার চক্করে ভুল কিছু লিখে আসবে না, ঠিক আছে। সো মোটামুটি রিপোর্ট রাইটিং নিয়ে আমরা যেগুলো আলোচনা করলাম সেটা একবার সাম আপ করে দিই আমি, যে রিপোর্ট রাইটিং এর ডেট অ্যান্ড প্লেসটা অবশ্যই লেখা হবে নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে, এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে লেখার দরকার নেই, XYZ আমরা নেম অ্যান্ড প্লেসের ক্ষেত্রে ব্যবহার করব, যদি ডেট থাকে, ঠিক আছে, তাহলে আমরা ডেটের ক্ষেত্রেও দেখো বললাম যে হিন্টসে যদি ডেট থাকে না থাকে সেগুলো প্রত্যেকটা কন্ডিশন এখানে আমরা আলোচনা করেছি, সেটা একবার দেখে নেবে তোমরা। আর পার্টিকুলার কোনো ইনসিডেন্ট দিলে সেই ইনসিডেন্টের ডেট যদি মনে থাকে তাহলে লিখবে, আদারওয়াইজ লেখার দরকার নেই, ইমাজিনারি ডেট লিখবে। আর রিটেন বাই স্টাফ রিপোর্টার কখন হবে বা স্পেশাল করেসপন্ডেন্ট কখন হচ্ছে বা পার্টিকুলার পার্সনের নাম কখন আসে সেটাও কিন্তু আমরা উল্লেখ করেছি। আশা করছি রিপোর্ট রাইটিং নিয়ে তোমাদের কনফিউশন আর কিছু নেই, এরপরে যদি কিছু কনফিউশন থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। এবারে আলোচনা করব প্রেসি রাইটিং নিয়ে, তোমাদের যা যা কোয়েরিজ ছিল বা প্রশ্ন ছিল সেগুলো নিয়ে। দেখো তোমাদের প্রেসিতে প্রথমেই যেটা আমাকে বলছো যে টাইটেলটাতে আমি আন্ডারলাইন করব কিনা, অবশ্যই টাইটেলে আন্ডারলাইন করার দরকার নেই, ঠিক আছে। এরপরে আসছে যে ওয়ার্ড কাউন্ট করব কিনা, ইয়েস, ওয়ার্ড কাউন্ট অবশ্যই করব এবং সেটা ব্র্যাকেটের মধ্যে লিখব, রাইট ইট উইদিন ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখে দেবে। এখন যদি এক্স্যাক্ট কাউন্ট না করতে পারো অ্যাপ্রক্সিমেট কাউন্ট করলেও হবে, অ্যাপ্রক্সিমেট এত ওয়ার্ডস লিখলেও হবে, কিন্তু তোমরা একটা ওয়ার্ড কাউন্ট করে দিলে কি হয়, প্রেজেন্টেশনটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। আর একটা কথা, ওয়ার্ড কাউন্টের মধ্যে টাইটেলটা কিন্তু ইনক্লুড নয়, টাইটেল ইজ নট ইনক্লুডেড, ঠিক আছে, টাইটেল কিন্তু ইনক্লুড নয়।
তুমি ধরো যে কটা ওয়ার্ডে তুমি মেইন যে প্যাসেজ সেটা লিখছো সেটাই কাউন্ট হবে, টাইটেলের তোমার যে কটা ওয়ার্ড সেটা কাউন্ট হবে না। আর টাইটেল লেখার সময় অবশ্যই খেয়াল রাখবো যে ফ্রেজে উত্তর লিখতে, ফ্রেজ লিখবে টাইটেলের মধ্যে, কখনোই কিন্তু ফুল সেন্টেন্স লিখবে না। চেষ্টা করবে ফুল সেন্টেন্স না লেখার, ফ্রেজে লিখতে টাইটেলটা। যেমন ইম্পর্টেন্স অফ হিস্ট্রি, তুমি লিখবে না হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, এরকম লিখবে না, তুমি লিখবে ইম্পর্টেন্স অফ হিস্ট্রি। ঠিক আছে, এবারে যখন তুমি প্রেসিটা লিখছো তখন যেটা বলা হয় যে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে, আন্ডারলাইন দি ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। ঠিক আছে, পেন্সিল দিয়ে ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো আন্ডারলাইন করবে এবং সেটার ওপরেই বেস করে যে আসল প্রেসি সেটা তুমি লিখবে। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে ধরো তোমার যে প্রেসিটা রয়েছে, ধরো সেই প্রেসিটা রয়েছে ফার্স্ট পার্সনে। ওকে, প্রেসিটা ফার্স্ট পার্সনে লেখা রয়েছে। যেমন ধরো বলছে যে কোন একজন অথর বলছে যে আমি এরকম করছিলাম, বা আমার এরকম ইচ্ছে করে, বা আমার এরকমটা ভালো লাগে, বা আমার নেচার এরকম, যেরকম তোমাদের লাস্ট টাইম দিয়েছিল যে একটা পলিটিক্যাল রাইটিং নিয়ে লেখক নিজে পলিটিক্যাল রাইটিং সম্পর্কে কথা বলছিল, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পার্সনে ছিল প্রেসিটা। সেক্ষেত্রে তুমি যখন আনসার লিখবে তখন সেখানে আমরা থার্ড পার্সনে লিখব, থার্ড পার্সনে লিখব। যেমন ধরো তুমি সেখানে উল্লেখ করতে পারো যে দি অথর, হ্যাঁ অথর এই কথাটা বলছে, বা দ্য পোয়েট এটা বলছে, বা দ্য রাইটার এই কথাটা বলছে, বা দ্য স্পিকার এই কথাটা বলছে, বা হি বলছেন, বা শি বলছেন, এরকম বলা যেতে পারে। ওকে, আর একটা হচ্ছে প্রেসিটা তোমার সেকেন্ড পার্সনে আছে, সেকেন্ড পার্সনে আছে, এবং সেকেন্ড পার্সনে যেটা আছে সেটা ধরো অনেকটা একটা কিছু অ্যাডভাইস করছে তোমাকে। ঠিক আছে, কোনো একটা অ্যাডভাইস করছে তোমাকে যে আমাদের মানে তোমার উচিত বাবা মাকে শ্রদ্ধা করা, রেসপেক্ট করা, বড়দের কথা শোনা, হ্যাঁ এইরকম কিছু কিছু বলছে। সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন অর থার্ড পার্সনেও আনসার লিখতে পারি, ফার্স্ট পার্সন কিংবা থার্ড পার্সনেও আনসার লিখতে পারি। ধরো কখনো বলা হলো যে তোমাকে বলা হচ্ছে যে ওবে ইয়োর এল্ডার্স, বা টিচার্স, বা পেরেন্টস, এরকম বলা হচ্ছে। ঠিক আছে, মানে তোমাকে বলা হচ্ছে করতে, এটা উপদেশ দেওয়া হচ্ছে, সেকেন্ড পার্সনে আছে তোমাকে। তার মানে তুমি কি করবে, তুমি এখানে ফার্স্ট পার্সন লিখতে পারো যে উই শুড ওবে আওয়ার পেরেন্টস, এইভাবে লিখবে কথাটা। নয়তো নয়তো তুমি লিখতে পারো যে চিলড্রেন শুড ওবে দেয়ার পেরেন্টস, এইভাবেও কিন্তু কথাটা লেখা যায়, ফার্স্ট পার্সন কিংবা থার্ড পার্সন যখন সেকেন্ড পার্সনে রয়েছে। ঠিক আছে, আর যখন প্রেসিটা ফার্স্ট পার্সনে আছে তখন কিন্তু সেখানে আমরা অবশ্যই থার্ড পার্সন লিখবো, অর্থাৎ দ্য অথর বা দ্য পোয়েট এটা বলছে, এরকম কিন্তু করতে হবে। ওকে, দেখো অনেক সময় ধরো তুমি যেটা বলছো উপদেশমূলক কথা রয়েছে, যে গড বলছেন যে এটা করতে হবে ওটা করতে হবে, ঠিক আছে, এবং গডকে আমাদের মেনে চলতে হবে, বা গডকে আমাদের ভয় পাওয়া উচিত, বা এরকম কিছু কিছু রয়েছে, ইউ ইউ দিয়ে কথাগুলো বলছে, তার মানে সেকেন্ড পার্সনে বলছে, তখন কিন্তু আমাদের অবশ্যই আমরা উই দিয়ে কথাটা বলতে পারি, বা সাম অফ আস কথাটা বলতে পারি, বা ধরো আমরা সেখানে বলতে পারি যে দ্য চিলড্রেন বা দ্য হিউম্যান বিংস। ঠিক আছে, এরকম আমরা থার্ড পার্সনও কথাটা বলতে পারি, যেমন ধরো বললে হিউম্যান বিংস। ঠিক আছে, এরকম কথাটা বলা যেতে পারে। সো আশা করব যে তোমাদের কিন্তু এই যে কোন পার্সনের প্রেসিটা লিখবে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। দেখো তোমাদের এখানে আর একটা কথা বলি, কিছু কিছু প্যাসেজ ফার্স্ট পার্সনে ধরো লেখা রয়েছে, যে ধরো বলা হচ্ছে যে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, বা আমরা এটা করি, ঠিক আছে, আমরা উই দিয়ে কোনো সেন্টেন্স লেখা আছে, ফার্স্ট পার্সনে লেখা আছে, এবং সেটা যখন আমরা প্রেসিড লিখি সেক্ষেত্রে কিন্তু আমরা উই দিয়েও কথাটা বলি।
যেমন ধরো পিকে দে সরকারের বইতে একটা এক্সাম্পল যেটা ওয়ার্কড আউট এক্সাম্পলস রয়েছে, যেমন ধরো 36 নাম্বার। হ্যাঁ, সেখানে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্যাসেজটাতে আমরা উই দিয়ে কথাগুলো বলছি, ঠিক আছে। যেটা বলা হচ্ছে যে উই ডু আওয়ার থিঙ্কিং আফটারওয়ার্ডস এন্ড টু লেট। ওকে, সো ইট উড বি ডিফিকাল্ট টু রেকন হাউ মেনি ফ্রেন্ডশিপস হ্যাভ বিন ব্রোকেন আপ সিম্পলি বিকজ ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ডিড নট ইউজ হিজ হেড। এরকম ভাবে উই দিয়ে আমরা কিন্তু কথাটা বলেছি। এবং দেখো সেটা যখন আমরা আনসার লিখছি বা তিনি লিখছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি বলছেন যে উই অফেন গেট ইনটু ট্রাবলস বাই স্পিকিং অর অ্যাক্টিং উইদাউট থিঙ্কিং। অর্থাৎ তিনি কিন্তু ফার্স্ট পার্সন যেটা উই দিয়ে বলা হচ্ছিল প্লুরাল, সেখানটাতে তিনি অবশ্যই ফার্স্ট পার্সনটাই রেখে দিচ্ছেন, সেখানে তিনি ফার্স্ট পার্সনটাই রেখে দিচ্ছেন। কিন্তু যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার ছিল, অর্থাৎ কোনো একজন ব্যক্তি তার নিজস্ব কথা বলছে যে আমি এটা করি বা আই দিয়ে কথা বলা হচ্ছে, তখন কিন্তু সেখানে থার্ড পার্সন ব্যবহার করা হয়েছে। তাহলে প্রেসির ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট পার্সন দিয়ে লিখছি, যদি সেটা সিঙ্গুলার হয়, যে একা কোনো ব্যক্তি নিজের কথা বলছে আমি এটা করি বা আই থিঙ্ক এরকম এরকম বলছে, তখন সেক্ষেত্রে আমরা থার্ড পার্সন ব্যবহার করব, অথর বলছেন, পোয়েট বলছেন। কিন্তু যদি ফার্স্ট পার্সন প্লুরাল থাকে, যে উই শুড ডু দ্যাট বা উই অফেন ডু দ্যাট এরকম কিছু, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই উইটাকে উই রাখছি, সেটা কিন্তু পরিবর্তন করছি না। ফার্স্ট পার্সন প্লুরালটাকে ফার্স্ট পার্সন প্লুরাল হিসেবেই রাখা হচ্ছে। আর যখন আমরা সেকেন্ড পার্সনে কোনো প্রেসিকে দেখছি অ্যাডভাইস হিসেবে, তখন সেখানে আমরা ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন অবশ্যই লিখব, ঠিক আছে। অনেক সময় প্রেসিটা ধরো থার্ড পার্সনে লেখা আছে, যেমন ধরো দ্য বুক সম্পর্কে বলো, বই কি করে, ঠিক আছে, বা দ্য মেশিন কি করে, এরকম লেখা আছে কিছু কিছু বিষয় নিয়ে। লাইব্রেরির সম্পর্কে বলা হচ্ছে, লাইব্রেরি সম্পর্কে বলা হচ্ছে, বা ধরো কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে বলা হচ্ছে, যেমনটা অনেকটা বলতে পারো রিফ্লেকটিভ, অনেকটা বলতে পারো রিফ্লেকটিভ। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব থার্ড পার্সনেই ব্যবহার করতে, অর্থাৎ সেই বই কি কি করে সেইটা নিয়ে লিখবো, বা মেশিন কি কি করে আমরা কিন্তু সেটা নিয়েই লিখবো। সেক্ষেত্রে আমরা সেটাকে ইন্ট্যাক্ট রাখবো, অর্থাৎ বই নিয়ে কথা বলে বই থাকবে, মেশিন নিয়ে কথা বলে মেশিনটাকেই রাখবো। সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পার্সন আসবে না, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পার্সন আসবে না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট পার্সন সেক্ষেত্রে আসবে না, সেক্ষেত্রে থার্ড পার্সনে থাকলে সেটা দিয়ে আমরা লিখবো। এছাড়াও প্রেসি সম্পর্কে আরো কিছু কথা বলি, যে প্রেসিতে যে মেন আইডিয়া বা সেন্ট্রাল আইডিয়া রয়েছে, মেন বা সেন্ট্রাল আইডিয়া যেটা রয়েছে, সেটা দেখবে প্রেসি যে প্যাসেজ তার ফার্স্ট একটা থেকে দুটো সেন্টেন্সের মধ্যেই তুমি পেয়ে যাবে, ফার্স্ট একটা থেকে দুটো সেন্টেন্সের মধ্যে পেয়ে যাবে, নয়তো একদম লাস্ট একটা থেকে দুটো সেন্টেন্সের মধ্যে পাবে। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি যে প্রেসিতে মেইন বা সেন্ট্রাল আইডিয়াটা কি হবে খোঁজার চেষ্টা করছো, সেটা কিন্তু প্রথম একটা দুটো সেন্টেন্স পড়লেই তুমি বুঝতে পারবে, কিংবা লাস্ট একটা দুটো সেন্টেন্স পড়লে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমার যে টাইটেলটা দেবে, সেই টাইটেলটা অবশ্যই সেন্ট্রাল আইডিয়াকে মাথায় রেখেই দিতে হবে, সেন্ট্রাল আইডিয়াকে মাথায় রেখেই টাইটেলটা দিতে হবে। এবং টাইটেলটা অবশ্যই তোমরা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে লিখবে, কোনো রকম কোনো অস্পষ্ট কথা বা কোনো রকম কাব্য করা সেরকম করবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড তোমরা ডাইরেক্ট যে কথা সেটা তোমরা লিখবে, যাতে করে সহজেই বোঝা যায় কি বিষয়ে কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস আছে, যে টাইটেল ইজ ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি টাইটেলটা ভুল করো, তাহলে বোঝা যাবে যে তোমার আন্ডারস্ট্যান্ডিং অফ দি টপিক বা প্যাসেজ ইজ রং। তাই তো, যদি তুমি টাইটেলটা ভুল লেখো, তাহলে পরীক্ষক বুঝতে পারবে যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ভুল আছে, তুমি প্যাসেজটা বুঝতে পারোনি, তখন কিন্তু নাম্বার কমে যাওয়ার চান্সেস থাকে, যে তুমি তো প্যাসেজটাই বুঝতে পারোনি। সুতরাং টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। আর যেটা আমি বললাম সেন্ট্রাল আইডিয়া, সেটা একটা দুটো সেন্টেন্সের মধ্যেই তোমার সেটা বুঝতে পারার কথা, ঠিক আছে। এবং নয়তো লাস্ট এক দুটো সেন্টেন্সের মধ্যে তুমি বুঝতে পেরে যাবে। আর সেন্ট্রাল আইডিয়াটা দিয়ে তোমাকে টাইটেল লিখতে হবে, টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা বললাম যে পেন্সিলটা নেবে, এবং পেন্সিল নিয়ে অবশ্যই যে ইম্পর্টেন্ট সেন্টেন্স সেগুলোকে তোমরা আন্ডারলাইন করবে, এবং সেগুলোকে আন্ডারলাইন করার পরে সেই লাইনগুলো থেকেই তোমরা উত্তরটা লিখবে। কোনো
পার্টিকুলার ওয়ার্ড বা তোমরা ফ্রেজ কপি করতে পারো, ওয়ার্ড বা ফ্রেজ কপি করতে পারো, কিন্তু গোটা গোটা সেন্টেন্স, ফুল সেন্টেন্স তোমরা কখনোই কপি করবে না বা লিখবে না প্যাসেজ থেকে নিয়ে। আর প্যাসেজে যেটা বলার নেই সেটা কখনো মেনশন করবে না। তোমার পার্সোনাল যে ওপিনিয়ন সেটা কিন্তু প্যাসেজে দেবে না, পার্সোনাল ওপিনিয়নটা প্যাসেজে দেবে না। যেটা প্যাসেজে বলা আছে সেটাকেই ফলো করতে হবে, ফলো প্যাসেজ, বা প্যাসেজটাকেই তোমায় কি করতে হবে, ফোকাস করতে হবে, প্যাসেজটাকেই তুমি ফোকাস করবে। অনেক সময় কি হয়, কোনো একটা স্টোরি দিয়েছে, অনেক সময় একটা স্টোরি দিয়েছে, ঠিক আছে, ধরো প্যাসেজে স্টোরি আছে প্যাসেজে, তো কি হয় স্টোরিটা তুমি কিন্তু মেনশন করবে, মেনশন দ্য স্টোরি, মেনশন দ্য স্টোরি ফার্স্ট, এবং তারপরে লাস্ট সেন্টেন্সে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা লিখবে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা লিখতে পারো, ইওর আন্ডারস্ট্যান্ডিংটা লাস্ট সেন্টেন্সে লিখবে। তুমি কিন্তু পুরো প্যাসেজটাতেই নিজে আন্ডারস্ট্যান্ডিং লিখবে না গল্পটাকে বাদ দিয়ে, গল্পটা অবশ্যই মেনশন করতে হবে কি গল্প আছে। যেমন ধরো গৌতম বুদ্ধের কাছে একজন মহিলা গেলেন, বিরিভড মাদার, তার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, মৃত সন্তানের প্রাণ ফিরিয়ে নিয়ে আসার জন্য, এবং তারপর যা যা হলো তোমরা তো গল্পটা জানো। সেখানে কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে গল্পটা, যে একজন মহিলা গেলেন গৌতম বুদ্ধকে বললেন, গৌতম বুদ্ধ তাকে এই ইনস্ট্রাকশন দিলেন যে এক মুঠো সর্ষে নিয়ে আসুন, এবং তিনি কোথাও তেমন বাড়ি পেলেন না যেখানে কখনো মৃত্যু ঘটেনি। তিনি ফিরে আসলেন এবং তখন গৌতম বুদ্ধ তাকে বোঝালেন যে লাইফে ডেথ অ্যান্ড সরো আর কমন টু অল, ইট ইজ ইউনিভার্সাল। তো এই যে লাস্টের কথাটা লিখলে, ইট ইজ কমন টু অল বা ইট ইজ ইউনিভার্সাল, সেটা কিন্তু তুমি তোমরা আন্ডারস্ট্যান্ডিংটা লিখলে, তাহলে গল্পটাও উল্লেখ করলে এবং লাস্টে তোমরা আন্ডারস্ট্যান্ডিংটাও লিখলে। এইভাবে তোমাকে যদি প্যাসেজে স্টোরি দেয় তাহলে সেটা উল্লেখ করতে হবে। আর যদি সেখানে রিফ্লেকটিভ প্যাসেজ দেয় তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সেই টপিকটা নিয়েই লিখতে হবে, টপিকটা নিয়ে লিখতে হবে, এবং টপিকের বাইরে কোনো কথা উল্লেখ করা যাবে না। আশা করছি প্রেসি নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই, যদি থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, যদি কোনো পয়েন্ট আমি মিস করে গেছি বা সেটা ডিসকাশন করা হয়নি। এরপরে আমরা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। ট্রান্সলেশনে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেন্স কি করে আইডেন্টিফাই করব, আইডেন্টিফিকেশন অফ টেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো স্টোরি হয়, স্টোরি প্যাসেজ, বা তোমরা কোনো জানো যে ওল্ড কোনো প্যাসেজ দেওয়া হয়েছে, ওল্ড কোনো লেখকের কোনো প্যাসেজ বা কিছু, সেটা ডেফিনেটলি পাস্ট টেন্সে হবে। ট্রান্সলেশন বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট টেন্সে হয়, ট্রান্সলেশন বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট টেন্সে হবে, এটা তোমরা মাথায় রাখবে। তোমাদের কন্ট্রোভার্সি দরকার নেই, তোমরা একটাই টেন্স মেনটেন করে চলবে। যদি কোনো পুরনো গল্প মনে হচ্ছে বা কোনো স্টোরি প্যাসেজ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা পাস্ট টেন্সে লিখব, হয়েছে। কিন্তু দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার ইস্যু নিয়ে দিয়েছে, পার্টিকুলার ইস্যু, যেমন ধরো বলা হলো যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে দিয়েছে, বা বলা গেল যে কন্ট্রিবিউশন অফ উইমেন ইন স্পোর্টস। এখন দেখো এইখানে তো ঘটনাটা এখনো ঘটছে, তো সেক্ষেত্রে বাংলাটা তোমাকে দেখতে হবে যে সেইখানে বাংলা যেটা থাকবে সেখানে কিন্তু তুমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারো, কারণ ঘটনাটা মানে ইস্যুটা প্রেজেন্ট ইস্যু যেটা চলছে এখনো। বা ধরো বলা হলো যে মহিলারা এখনো নিরাপদ নয়, রাস্তাঘাটে বা বাড়িতে বা অফিসে মহিলারা এখনো নিরাপদ নয়, এই সেন্টেন্সটা কিন্তু বর্তমানের একটা ইস্যু নিয়ে কথা বলছে, তাই সেটা আমরা অবশ্যই প্রেজেন্টে লিখবো। কিন্তু যদি কোনো গল্প দিল, কোনো স্টোরি প্যাসেজ দিল, বা কোনো পুরনো লেখকের কোনো প্যাসেজ দিল, মানে রবি ঠাকুরের কোনো প্যাসেজ দিল, বা সত্যজিৎ রায় লেখা কোনো প্যাসেজ দিল, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা শরৎচন্দ্র, আমরা তো জানি এগুলো অনেক আগেকার লেখা পুরনো গল্প, তাহলে সেখানে ডেফিনেটলি আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। কিন্তু যদি কোনো ধরো পার্টিকুলার ইস্যু বা কারেন্ট অ্যাফেয়ার বেসড কোনো টপিক দিল, যেটা আমরা জানি বর্তমানে ঘটছে বা ঘটে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এই দুটো জিনিস তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং দেখো অনেক সময় বাংলাটাও তোমাদের ভালো করে স্টাডি করতে হবে, যে বাংলা যেভাবে কথাটা বলছে তার উপরও কিন্তু প্যাসেজের টোন ডিপেন্ড করে। সেক্ষেত্রে তোমাকে সেটাও মাথায় রাখতে হবে যে প্যাসেজে বাংলাটা দেখেও তোমায় ভাবতে হবে যেটা প্রেজেন্টে হবে না পাস্টে হবে, কোন টেন্স তোমরা সেখানে ফলো করবে।
2 নম্বর কথা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা যেটা বলা হয় যে তুমি সেখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করবে নাকি মিনিংটা বুঝে নিয়ে মিনিং ওয়াইজ ট্রান্সলেট করবে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে ভাবগত। ঠিক আছে, যেটাকে আমরা ভাবগত বলতে পারি। দেখো, দু রকম জিনিসই আমাদের দরকার। একটা প্যাসেজে যদি 6টা সেন্টেন্স থাকে এবং সেখানে ডাইরেক্টলি বলছে যে তিনি তারপরে ঘুমিয়ে পড়লেন, এরকম একটা সেন্টেন্স আছে। সো আফটার দ্যাট হি ফেল অ্যাসলিপ, তিনি ঘুমিয়ে পড়লেন। তো তোমার মনে হলো যে না, এখানে ঘুমিয়ে পড়ার অর্থ অন্য কিছু তুমি বের করবে, তাহলে সেটা কিন্তু ভুল হবে। কিছু সেন্টেন্স থাকে যেগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাকে লেখা উচিত, তেমনই ইনস্ট্রাকশন। কিন্তু কিছু শব্দ ওয়ার্ড থাকে বা কিছু সেন্টেন্স থাকে যেখানে তুমি ভাবগত মিনিং করতে পারো, সেখানে ভাবগত ট্রান্সলেশন করতে পারো। ট্রান্সলেশন মানেই সেটা ভাবগত করতে হবে তেমন কথা নয়, কারণ সেই ভাবগত করতে গেলে খুব রিস্ক থাকে যে মিনিংটা যাতে চেঞ্জ না হয়, মিনিংটা কখনোই চেঞ্জ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। যেমন ধরে বলা হলো যে লালমোহন বাবুর কথা শুনেও সত্যজিৎ রায় স্থির হয়ে রইলেন, কোনো পরিবর্তন দেখা গেল না। এই যে কথাটা বললেন স্থির হয়ে রইলেন, পরিবর্তন দেখা গেল না, সেক্ষেত্রে একজন বলতে পারেন যে তিনি যেমন ভাবে বসেছিলেন তিনি তেমন ভাবে বসে রইলেন, নড়াচড়া করলেন না বা সেখান থেকে উঠে চলে গেলেন না। আবার আরেকজন বলতে পারেন যে তিনি কোনো উত্তর দিলেন না, চুপ করে রইলেন বা নিরুত্তর রইলেন, অর্থাৎ তিনি উত্তর রিপ্লাই করলেন না। এক্ষেত্রে দুটো মিনিংই কিন্তু সঠিক, দুটো ট্রান্সলেশনের মিনিং সঠিক। কিন্তু যদি মিনিংটা চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার নাম্বার কাটা যাবে। তাই জন্য আমি বলি যে ওয়ার্ড বাই ওয়ার্ড অবশ্যই ট্রান্সলেট করো। যদি কোথাও অসুবিধা হয় বা মনে হচ্ছে এটার অন্য একটা মিনিং থাকতে পারে, তখন ভাবগত মিনিং তুমি ট্রান্সলেট করো, কিন্তু প্যাসেজের মিনিং যাতে কখনোই পরিবর্তন না হয়। যদি তোমার ইন্টেনশন ঠিক থাকে সেটা তোমাকে দেখতে হবে, তোমার মিনিংটা ঠিক থাকে সেটা ঠিক রেখে, সেটা বজায় রেখে যদি তুমি ট্রান্সলেশন করতে পারো নিজের মতো করে, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। কিন্তু নিজের মতো করে করতে গিয়ে মিনিংটাই তুমি পুরো বদলে দিলে সেক্ষেত্রে নাম্বার কাটা যাবে, এটা একটা রিস্ক থাকে। তাই এই রিস্কটা তোমাকে নিতে হবে। তুমি যদি খুব শিওর হও যে হ্যাঁ এখানে এটাই মিন করছে, তুমি তাহলে সেটা লিখবে। আদারওয়াইজ তুমি কিন্তু যেটা বলেছে ওয়ার্ড বাই ওয়ার্ড সেই ট্রান্সলেশন করবে। ভুল লেখার থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করাটা অনেক ইজি। আরেকটি প্রশ্ন থাকে ট্রান্সলেশন নিয়ে, সেটা হচ্ছে ধরো কোনো পার্টিকুলার ওয়ার্ড তোমার মনে নেই, তখন কি করবে? পার্টিকুলার ওয়ার্ড যখন তুমি মনে করতে পারছো না তখন কি করা উচিত? অবশ্যই সেই পার্টিকুলার ওয়ার্ডের নিয়ারেস্ট সিনোনিমটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? বা কোনো মতে তুমি কি করবে, যে বোঝানোর চেষ্টা করবে যে তুমি কি বলতে চাইছো। এবং সেই বোঝানোর চেষ্টা করতে গেলে দেখা গেল গোটাটা সেন্টেন্স লিখতে হলো বা অনেকটা বড় কোনো ফ্রেজ ব্যবহার করতে হলো, তুমি সেটাই লিখবে। কিন্তু সেই শব্দটাকে কখনোই ছেড়ে চলে আসবে না বা সেখানে ফাঁকা দিয়ে আসবে না। তোমাকে গোটা সেন্টেন্সটা অবশ্যই লিখতে হবে এবং গোটা সেন্টেন্সটা লেখার পরে তোমাকে কি করতে হবে, সেন্টেন্সটা শেষ করতে হবে। মানে তুমি কখনোই সেন্টেন্সটা ফাঁকা দিয়ে আসবে না বা সেন্টেন্সটাকে তুমি কিন্তু ইনকমপ্লিট ছেড়ে আসবে না, তার নাম্বারটা কেটে নেবে, নাম্বার পাবে না। তুমি তার নিয়ারেস্ট সিনোনিমটা যতটা নিয়ারেস্ট হওয়া যায় সেই সিনোনিমটা তুমি লিখবে, বা অ্যাটলিস্ট একটা ফ্রেজে বা একটা গোটা সেন্টেন্স ব্যবহার করে বোঝানোর চেষ্টা করবে কি বলতে চাইছে। এক্সামিনার বুঝতে পারবেন যে তুমি শব্দটা এক্সাক্ট মিনিংটা জানো না, তাই তুমি ঘুরিয়ে লিখেছো, কিন্তু কখনো এই শব্দটা ছেড়ে দিয়ে আসবে না। তার জন্য ডেফিনেটলি ভোক্যাবসটা একটু স্ট্রং হতে হবে, বাংলা শব্দের আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। অনেক সময় বাংলা শব্দ আমরা সঠিকভাবে বুঝতে পারি না এবং তার বিভিন্ন রকম মিনিং আমরা বের করি, সেটা যাতে না হয় এটা মাথায় রাখবে। তাহলে দেখো, আমরা আজকে প্রেসি, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং নিয়ে আমরা বেশ কিছু কথা বলছি। এরপরে দেখো, একদম লাস্ট মিনিট কিছু সাজেশন রয়েছে তোমাদেরকে, যেটা আমার বলার কথা সেটা হচ্ছে ডেফিনেটলি এই যে তোমাদের 22 থেকে, মানে আমি ধরলাম 23rd থেকে 27 পর্যন্ত, এই যে দিনগুলো রয়েছে 23, 24, 25, 26, 27, এই যে 5 days হাতে রয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তোমরা কি কি করবে?
একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে তোমরা এখন মক টেস্ট দিতে পারো, মক টেস্ট দিতে পারো, ঠিক আছে? মক টেস্ট তোমরা দুটো বা তিনটে দিলে, মক টেস্ট দুটো বা তিনটে মক টেস্ট দিলে, এবং টাইমটা কিন্তু এক্সাম টাইমটা ফলো করবে। এক্সাম টাইমে তুমি কি করবে, অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ ইয়োর ব্রেন। এক্সাম যে টাইমটা, ধরো তোমার এক্সাম টাইম হচ্ছে 12টা থেকে 2টো, ধরো আমি বলছি কথার কথা, তো সেই সময়টা তুমি বাড়িতে প্রত্যেক দিন নিজেকে অ্যাক্টিভ রাখবে, অ্যাক্টিভ ইয়োর ব্রেন। তুমি কিপ ইয়োর ব্রেন অ্যাক্টিভ। তুমি কি করবে, সেই সময় মক টেস্ট দেবে, সেই সময় পড়বে, সেই সময় রিভাইজ করবে, তুমি সেই সময় তোমার ব্রেনকে অ্যাক্টিভ রাখবে। তাহলে কি হবে, পরীক্ষার দিন তোমার ব্রেন অ্যালার্ট থাকবে যে এই সময় আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, এই সময় তোমার যে নার্ভস সেগুলো স্ট্রং থাকছে, তোমার সবকিছু মনে থাকবে, অ্যাক্টিভ থেকে তুমি কাজটা করতে পারবে, কোনো লেথার্জি আসবে না, তোমার স্নায়ু কিন্তু সজাগ থাকবে এবং তোমার মাথা ঠিকঠাক কাজ করছে। সুতরাং তোমরা যে মক টেস্ট গুলো দেবে বা তোমরা যে স্টাডি করবে সেগুলো, এই যে পার্টিকুলার সময়টা, যে সময়টা তোমাদের এক্সাম আছে, এক্সামের সময়, সেই সময় তোমরা তোমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখবে। কখনো সে বাড়িতে ঘুমাবে না, খাওয়া দাওয়া করবে না, বা এদিক ওদিক ঘুরতে যাবে না, ওই সময়টা পুরোপুরি পড়াশোনাতে ফোকাস করবে, যাতে ওই সময়টা তোমার মাথাটা অ্যাক্টিভ থাকে, মাথাটা সঠিকভাবে কাজ করে, স্ট্রংলি তোমার মাথাটা তখন অ্যাক্টিভ রয়েছে। হয়েছে? আচ্ছা, এরপরে যেটা রয়েছে যে তুমি পরীক্ষা দিতে বসে অনেক সময় মনে হয় যে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, কোনটা আগে কোনটা পরে। যেটা সহজ সেটা আগে অ্যাটেম্প্ট করবে, যেটা সহজ সেটা আগে অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে? দেখো, বেশ বিষয়টা হলো, তোমাদের বাংলা থাকবে, তোমাদের ইংলিশ থাকবে, ঠিক আছে? বাংলা থাকবে 3 কোয়েশ্চেন্স, ইংলিশ থাকবে 3 কোয়েশ্চেন্স। সো তোমরা যেটাতে বেশি কমফোর্টেবল সেটা প্রথমে অ্যাটেন্ড করবে। তোমরা যেটাতে বেশি কমফোর্টেবল, যে ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল, সেই ল্যাঙ্গুয়েজে তোমরা প্রথমে অ্যাটেন্ড করবে। কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ, কেউ যদি বাংলাতে কমফোর্টেবল হয় বাংলা লিখবে, কেউ যদি ইংলিশে কমফোর্টেবল হয় ইংলিশটা প্রথমে আনসার করবে, এবং সেটা প্রথমে তিনটেই করে নেবে। এরকম নাকি বাংলা একটা করলে তারপরে ইংলিশে একটা করলে, তা কিন্তু করবে না, তাহলে কি হবে, ব্রেন কনফিউজড হয়ে যাবে। একবার বাংলায় ভাবছে, একবার ইংলিশে ভাবছে, ব্রেন কনফিউজড হবে। তাই ব্রেনকে কনফিউজ না করে তোমরা কি করবে, প্রথমেই একটা কমফোর্টেবল যে ল্যাঙ্গুয়েজ, হয় তুমি আইদার বেঙ্গলি অর ইংলিশ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, আইদার বেঙ্গলি অর ইংলিশ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি সবকটা আনসার করে নেবে। এবার ধরো তুমি চুজ করলে বেঙ্গলি, ধরো তুমি বেঙ্গলি চুজ করলে বা তুমি ইংলিশ চুজ করলে, দেখা গেলো তিনটে প্রশ্ন আছে, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3। এবার তোমার প্রশ্নে যেমন আছে তুমি সেই অর্ডারে কিন্তু খাতাতেও তাই লিখবে, খাতায় অর্ডারটা মেনটেন করবে, সেম অর্ডার, অর্ডারটা মেনটেন করবে, ঠিক আছে? প্রশ্ন যেরকম আছে খাতাতে উত্তর সেরকম লিখবে। এবার দেখো, দেখা গেল তোমার 2 নাম্বার প্রশ্ন 3 নাম্বার প্রশ্নের উত্তর জানা আছে, একের উত্তরটা নেই, যেমন ধরো রিপোর্ট, রিপোর্টের টপিকটা অনেক সময় একটু হয়তো আনকমন চলে আসলো। সো তুমি কি করবে, তুমি যেগুলো জানো সেগুলো আগে অ্যাটেম্প্ট করবে, একের জন্য জায়গা ফাঁকা রেখে দেবে। এবার তুমি যখনই 1 নম্বরের টপিকটা দেখলে যে তোমাকে এই টপিকে রিপোর্ট লিখতে দিয়েছে, বাট সেটা তোমার কাছে আনকমন এসেছে, তো তুমি কি করবে, যখন তুমি 2 নাম্বার আর 3 নাম্বার লিখছো প্রশ্নগুলো উত্তরগুলো, তোমার মাথায় কিন্তু অটোমেটিক ব্যাক অফ দ্য মাইন্ড, তোমার সাবকনশিয়াস মাইন্ডে এই রিপোর্টের টপিক নিয়ে আলোচনা চলছে, ব্রেনস্টর্ম চলছে। তাহলে কি হবে, তুমি যে 20 মিনিটসের মধ্যে এই দুটো উত্তর লিখতে পারলে, এই 20 মিনিটস ধরে তুমি কিন্তু রিপোর্টের টপিকটা নিয়েও ভাবছো, তাহলে রিপোর্টের টপিক নিয়ে ভাবার জন্য তুমি অনেকটা সময় পেলে, এবং দেখবে সেই সময়ের পিরিয়ডে অনেক কিছু কিছু পয়েন্ট তোমার মাথায় আসবে, যেগুলো তুমি পেন্সিল দিয়ে তুমি কিন্তু রাইট ডাউন করে নাও, লিখে নাও, রাইট ডাউন করে নাও পেন্সিল দিয়ে হিন্টস গুলোকে, রাইট ডাউন হিন্টস, ঠিক আছে? হিন্টস গুলোকে লিখে নাও। তাহলে কি হচ্ছে, যদি ডিফিকাল্ট টপিকও আসে তুমি কিন্তু অনেক সময় পেলে টপিকটা নিয়ে ভাবার, এবং সেই মতো তুমি আনসার লিখতে পারবে। হয় তুমি বাংলাটা পুরো প্রথমে কমপ্লিট করবে তারপরে ইংলিশে আসবে, নয়তো ইংলিশটা পুরো কমপ্লিট করে তারপরে বাংলাতে আসবে। তুমি কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে জাগল করবে না, একবার বাংলা একবার ইংলিশ এরকম করবে না, তাহলে ব্রেন কনফিউজড হয়ে যাবে। হয়েছে? তারপরে যেটা আসছে সেটা হচ্ছে, খাতাতে তোমার যে প্রেজেন্টেশন সেটা
খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন হবে, নিট অ্যান্ড ক্লিন হবে, কোনো রকম কোনো কাটাকুটি করবে না, ঠিক আছে? মাথায় রাখবে নিট অ্যান্ড ক্লিন হবে। খাতাটা হাতে নিয়ে যাতে এক্সামিনারের মনে হয় বাহ খুব সুন্দর খাতা, খাতাটা দেখিয়ে যাতে ইমপ্রেশন একটা ভালো হয়, এটা মাথায় রাখবে। 4 নাম্বার, তোমাকে অবশ্যই কারেক্ট কারেক্ট গ্রামার লিখতে হবে এবং কন্টেন্টটা ঠিক থাকতে হবে, যেটা চেয়েছে সেটা তোমায় লিখতে হবে। তুমি কি জানো ইম্পর্টেন্ট নয়, কি চাওয়া হয়েছে তোমার কাছ থেকে সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমাকে বুঝতে হবে। কারেক্ট গ্রামার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত তুমি গ্রামাটিক্যাল মিস্টেক করবে, স্পেলিং মিস্টেক করবে, তত কিন্তু তোমার নাম্বারটা ডিডাক্ট হতে শুরু করবে। তাই মাথায় রাখতে হবে যে গ্রামার এবং স্পেলিং মিস্টেক যাতে না হয়, যত মিনিমাম হয়, এবং কন্টেন্টটা তোমাকে কিন্তু কন্টেন্ট থেকে সরে গেলে হবে না, যে টপিক সেটা থেকে সরে গেলে হবে না। এবং একদম লাস্ট মুহূর্তের যেটা বিষয় সেটা হচ্ছে রিভিশন, রিভিশন এবং রিভিশন। অর্থাৎ এতদিন যা পড়াশোনা করেছো সেগুলোকে ভালো করে রিভাইজ করতে হবে। যত ভালো রিভিশন হবে তত ভালো স্কোর হবে। যত তুমি নতুন ইনফরমেশন গ্যাদার করবে দিনের পর দিন, তোমার মাথা কিন্তু মানে টায়ার্ড হয়ে পড়বে, তোমার ব্রেন, এবং পুরনো সমস্ত ইনফরমেশন গুলো সব ভুলে যাবে তুমি, পুরনো যা পড়াশোনা গুলো। তাই সবসময় তোমাকে রিভাইজ করতে হবে। এই যে 5-6 দিন হাতে আছে, তোমাকে কিন্তু পুরোটাই রিভিশনের মধ্যে রাখতে হবে। সুতরাং লাস্ট মোমেন্টে যেটা তোমাদের একটাই বলার, সেটা হচ্ছে তোমরা ভালো করে রিভাইজ করবে। রিভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে যত ভালো করে রিভাইজ করবে সে তত ভালো স্কোর করতে পারবে, তার চান্সেস তত বেশি বেড়ে যায় ভালো স্কোর করার। আই হোপ আজকে তোমাদের যে ক্লাস সেটা তোমরা ডেফিনেটলি অনেক কিছু তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পেরেছো, তোমাদের পরীক্ষাতে হেল্প করবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবে, আমি চেষ্টা করবো সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে, পরীক্ষা ভালো করে দেওয়ার চেষ্টা করো। চ্যানেলে যা যা রয়েছে সেগুলোকে ফলো করো, রিভাইজ করো বারবার করে, এবং নিজের প্রতি বিশ্বাস রাখবে যে তুমি সঠিক লিখে আসবে এবং তুমি অবশ্যই সঠিক নাম্বার পাবে। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।